নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি আরো বারো। ঋষিকেশের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জামিন পেলেন ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড হাইকোর্ট তাকে জামিন দিয়েছে বলে জানা যাচ্ছে। ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী জামিন পেয়েছেন। জামিন পেলেন হেমন্ত সোরেন। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন হেমন্ত সোরেন, তাকে জামিন দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশেষে জামিন পেলেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তার বিরুদ্ধে জমি দুর্নীতি মামলার তদন্ত চলছিল এবং সেই মতোই গ্রেপ্তার হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবার জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্তদা, এর আগেও হেমন্ত সোরেন জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়, কিন্তু শেষমেশ তিনি জামিন পেলেন। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে এটা জামিনের বিষয়টা প্রশাসনিক বিষয়, কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি এই যারা বিরোধী জোটের যারা নেতা, বিশেষ করে এখানে হেমন্ত সোরেন শুধু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী নয়, তিনি ইন্ডিয়ার একজন শরিক, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তিনি নেতা। তাকে জেলে পুরে দেওয়া হলো ঠিক নির্বাচনের আগে। সুতরাং এখানে প্রশাসনিক সিদ্ধান্ত থেকেও আমার মনে হয় রাজনৈতিক এখানে সিদ্ধান্ত বিবেচনাটা সরকারের পক্ষে অনেকটা জোরদার ছিল। সেই কারণেই কেন্দ্রে যেভাবে কেন্দ্র তার এজেন্সিগুলোকে বিভিন্ন রাজ্যে বিরোধীদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে ব্যবহার করা হচ্ছে বলে এই ইন্ডিয়ার নেতৃত্ব অভিযোগ করে এসেছিল, সেই অভিযোগেরই যেন একটা মান্যতা পেয়েছিল যখন অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেন দুই মুখ্যমন্ত্রী দুজনেই ইন্ডিয়া জোটে, তাদেরকে গ্রেপ্তার করে একটা বার্তা দিতে চেয়েছিল। কিন্তু নির্বাচনে হেরে যাওয়া বলতে এখানে বলতে চাইছি যে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি পায়নি এবং বিরোধীদের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে যাওয়ায় এখন একটা চাপ তৈরি হয়েছে। সম্ভবত সেই চাপেরই ফলশ্রুতি যে আজকে হেমন্ত সোরেন প্রায় 5 মাস, জানুয়ারির 31 তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, প্রায় 5 মাস বাদে আজকে জুনের শেষ দিন, এতদিন ধরে তাকে জেলে আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জামিনে মুক্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, বিচার বিভাগের বিষয় তার থেকেও বেশি রাজনৈতিক বিবেচনা এখানে কাজ করেছে বলে মনে হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশেষে তার জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারে ঋষিকেশ, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন অবশেষে আবেদন সেই মঞ্জুর করলো ঝাড়খণ্ড হাইকোর্ট। এবং আমরা যেমনটা দেখেছি যে গত 31শে জানুয়ারি জমি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই মামলাতেই এবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার তিনি জামিন পেলেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনুদা, স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অবশেষে 5 মাস পরে তিনি জামিন পেলেন। দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের, যেভাবে নির্বাচনের আচরণবিধি শুরু হওয়ার সময় বা তার কিছুটা আগে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে ভারতীয় জনতা পার্টি বেছে বেছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, এমনকি মুখ্যমন্ত্রী বা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীদের অ্যারেস্ট করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন। ভারতবর্ষের ইতিহাসে এর আগে হয়নি। কেন্দ্রীয় এজেন্সিকে নিজের দলের শাখা সংগঠনে পরিণত করে ভারতীয় জনতা পার্টি যে কাজটা করেছে তার যোগ্য জবাব লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মানুষ দিয়েছে। ইলেকশন কমিশন সহযোগিতা না করলে এই নরবরে অস্থায়ী সরকারটাও তারা তৈরি করতে পারতো না। কিন্তু সেন্ট্রাল এজেন্সি যেভাবে তাদের নিজেদের ক্রেডেন্সিয়াল হারিয়েছে, আগামী দিনে এই ক্রেডেন্সিয়াল তারা ফিরে পাবে কিনা সন্দেহ আছে। ধন্যবাদ শান্তনুদা। কথা বলছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাকে সেখানকার জমি দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের বেনিয়মের অভিযোগে গ্রেপ্তার করেছিল ইডি। তবে গ্রেপ্তারের আগে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় এবং প্রায় 5 মাস পরে জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
যদিও ভোটের আগে আগে নির্বাচনী প্রচারের জন্য তিনি জামিনের আবেদন করেছিলেন, কিন্তু সেই সময় তার জামিনের আবেদন মঞ্জুর হয়নি। অবশেষে প্রায় 5 মাস পরে জামিনে মুক্তি পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জামিন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেপ্তার করা হয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে এবং অবশেষে প্রায় 5 মাস পর জামিনে মুক্তি পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড হাইকোর্ট এই জামিন মঞ্জুর করে। এর আগে আমরা দেখেছিলাম যে লোকসভা ভোটের আবহে তার জামিন খারিজ করা হয়েছিল, এবার সেই জামিনই মঞ্জুর করা হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, অবশেষে প্রায় 5 মাস পর জামিনে মুক্ত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে আদালত যদি কাউকে জামিন দেয় তাতে স্বাভাবিকভাবেই কারো কিছু বলার নেই। আর জামিন পাওয়া মানেই অপরাধ থেকে মুক্তি নয়, জামিন পাওয়া একটা প্রসেস। সেই কারণে অপরাধের মামলা কিন্তু চলবে এবং যতক্ষণ পর্যন্ত অপরাধের মামলা থেকে তিনি পুরোপুরি নিষ্কৃতি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আরোপি হিসাবে তার নাম কিন্তু থেকেই যাবে। অতএব জামিন যেটা পেয়েছেন এটা একটা প্রসিডিওর মাত্র, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। রাহুলদা, বিরোধীরা বলছেন যে এই ধরনের গ্রেপ্তারগুলো অনেক বেশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে, যদিও তিনি তাকে ধন্যবাদ জানাবো আমাদের প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই মুহূর্তে নজর রাখবো লোকসভার দিকে। লোকসভায় অধিবেশন শুরু হয়েছে ইতিমধ্যেই, সরাসরি নজর রাখবো সেদিকে। आग्रह है आप राष्ट्रपति अभिभाषण पर इस मुद्दे पर जोर से बोलिए, मैं आपको अलाउ करूंगा। किरण रिजिजू जी, आज तक संसद के इतिहास में राष्ट्रपति जी का अभिभाषण के बाद उसमें धन्यवाद प्रस्ताव के अलावा कोई और विषय पर चर्चा करने का परंपरा कभी नहीं रही है। ये पहली बार कांग्रेस पार्टी और उनके कुछ दलों ने इस संसद के गरिमा को ताक में रखते हुए आदरणीय राष्ट्रपति का अभिभाषण पे चर्चा करने का जो प्रस्ताव रखना है उसको विरोध करके वेल में आया है। मैं उसको कंडेम करना चाहता हूं। अध्यक्ष महोदय जी, आपने अपने चेयर से भी कहा है कि कोई भी मुद्दा विपक्ष के लोग उठाना चाहे उसको पर्याप्त समय दिया जाएगा और राष्ट्रपति का अभिभाषण के चर्चा के प्रस्ताव के दौरान पूरा अपने बात रख सकते हैं। और हम सर आपके माध्यम से मैं विपक्ष के लोगों को आश्वासन देता हूं कि चर्चा के दौरान कोई भी मुद्दा आएगा हम जवाब के लिए तैयार हैं, पूर्ण रूप से हम जवाब भी देंगे। इसमें सदन को चलना दिया जाए और चर्चा होना चाहिए। माननीय सदस्यगण, मैं पुनः आपसे आग्रह कर रहा हूं कि आपको सदन में नारेबाजी करने के लिए नहीं भेजा है। मैंने पूर्व में भी कहा था, सदन का विरोध और सड़क के विरोध में अंतर होना चाहिए। आप सदन में अपनी बात को कहिए, राष्ट्रपति अभिभाषण में पूरे मुद्दे पर कहिए। आप राष्ट्रपति अभिभाषण पर चर्चा नहीं करना चाहते, आप मुद्दों पर बात नहीं करना चाहते, नीट के मुद्दों पर राष्ट्रपति अभिभाषण पर चर्चा नहीं करना चाहते, देश के और मुद्दों पर चर्चा नहीं करना चाहते। सभा की कार्रवाई सोमवार दिनांक 1 जुलाई 2024 को प्राप्त 11 बजे तक के लिए स्थगित की जाती है। সংসদের অধিবেশন মুলতবি করে দিলেন স্পিকার ওম বিড়লা। সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেল সংসদের অধিবেশন। নিট নিয়ে উত্তাল ছিল সংসদ, প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনার দাবি করেছিল বিরোধীরা, কিন্তু তা নিয়ে আলোচনা হলো না। নিট কেলেঙ্কারিতে উত্তাল হয়ে ওঠে সংসদ।
এবার নজর রাখবো যে খবরের দিকে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদের একাংশ। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, জখম 6। যদিও বেসরকারি মতে আরো বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বন্ধ করে দেওয়া হচ্ছে বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের পরিষেবা। আপনাদের জানিয়ে রাখি, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী এবং দিল্লিতে টানা বৃষ্টির কারণে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দিল্লি বিমানবন্দরের একাংশ ভেঙে পড়ে এবং সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং যেমনটা জানা যাচ্ছে যে এই দুর্ঘটনায় আহত হয়েছেন 6 জন। ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরে 1 নম্বর টার্মিনালের ছাদের একাংশ। ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে বিমানবন্দরে 1 নম্বর টার্মিনাল। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। রাজধানী দিল্লিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আর সেই বৃষ্টির জেরেই কিন্তু দিল্লি বিমানবন্দরের 1 নম্বর টার্মিনাল সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যদিও বিরোধীদের অভিযোগ যে এই যে বিমানবন্দর সেটি উদ্বোধন করা হয়েছিল ভোটের আগে এবং সম্পূর্ণ নির্মাণ হওয়ার আগেই এই টার্মিনাল উদ্বোধন করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করেন, কিন্তু তার জেরেই এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 6 জন। বন্ধ রয়েছে বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের পরিষেবা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। প্রবল বৃষ্টিপাত চলছে দিল্লি জুড়ে। কিন্তু গত কয়েকদিন আগে তাপমাত্রার পারদ চড়েছিল অনেকটাই, প্রায় 52 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে গেছিল তাপমাত্রা। তারপর আবারও দুর্যোগ সেখানে। ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে বিমানবন্দরের 1 নম্বর টার্মিনাল। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি এবং দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ে আচমকাই এবং তার কারণে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, জখম হয়েছেন আরো 6। এই मुद्दे हमारे संगे रोचन दिल्ली प्रतिनिधि जब्बर खान। जब्बर जी, कोलकाता टीवी में मैं ऋषिकेश बोल रहा हूँ, आपके साथ हूँ। हमारे साथ स्वर्णाली भी है। मैं जो जानना चाहता हूँ जी, अभी का हाल क्या है और जो हादसा हुआ है दिल्ली 1 नंबर टर्मिनल का, अभी का क्या हाल है? कितने सारे लोग जख्म हैं और जो डेथ हुआ है, अभी तक तो खबर आ रहा है कि 1 जन मारे गए हैं। आपके पास क्या इन्फॉर्मेशन है? जी, आप देखिए, जहां तक नागरिक उड्डयन मंत्री का सवाल है, उन्होंने सुबह जाकर के वहां पर जायजा लिया और उसके बाद में उन्होंने मुआवजे का भी ऐलान किया है, जो मृतक है उनके लिए और जो घायल है उनके लिए। लेकिन जिस तरीके से नागरिक उड्डयन मंत्री की तरफ से ये कहा जा रहा है कि छत का एक हिस्सा गिरा, लेकिन सवाल ये है कि छत का सिर्फ एक हिस्सा नहीं गिरा, बल्कि वहां पर बीम गिरी है। बल्कि अगर ये कहा जाए तो गलत नहीं होगा कि शायद जल्दबाजी में इसका उद्घाटन किया गया था, इस टर्मिनल का, इस हिस्से का, क्योंकि कांग्रेस पार्टी खुद इसी बात को लेकर के सवाल उठा रही है। कांग्रेस पार्टी के राष्ट्रीय अध्यक्ष मल्लिकार्जुन खड़गे ने भी यही कहा कि जल्दबाजी में जिस तरीके से मोदी सरकार ने इसका उद्घाटन कर दिया था, वो यही वह कारण रहा कि जल्दबाजी की वजह से कंस्ट्रक्शन पूर्ण रूप से नहीं हो पाया था, सही तरीके से उसकी जो क्वालिटी होनी चाहिए थी वो नहीं हो पाई थी, और ऐसे में जल्दबाजी में उसका उद्घाटन किया गया, जिसका खामियाजा आज भुगतना पड़ रहा है। फिलहाल जो घायल हैं उनको अस्पताल में भर्ती कराया गया है। घायलों का इलाज इस वक्त जारी है। हालांकि सरकार की तरफ से घायलों की तादाद 4 बताई जा रही है। नागरिक उड्डयन मंत्री ने कहा कि 4 लोग घायल हैं, लेकिन जमीनी स्तर पर जब देखते हैं तो करीब 6 से 7 लोगों के घायल होने की खबरें हैं, क्योंकि जिस तरीके से हादसा हुआ, ऊपर से छत गिरी, बीम गिरा, नीचे जो गाड़ियां खड़ी हुई थी उन गाड़ियों में लोग भी थे, आसपास में लोग भी थे। जाहिर तौर पर जो लोग उसकी चपेट में आए उनको काफी चोटें आई और इसीलिए एक शख्स की मौत भी हुई है। अब ये पूरा का पूरा मामला दूसरे मामलों के साथ में क्लब होकर के पार्लियामेंट के अंदर उठाया जा रहा है। कांग्रेस पार्टी की तरफ से, विपक्षी पार्टियों की तरफ से या विपक्षी सहयोगी जो दल हैं इंडिया गठबंधन के, वो इस मामले को लेकर के केंद्र की मोदी सरकार को घेरते हुए नजर आ रहे हैं। क्योंकि बीते कई वर्षों में अगर देखें तो गुजरात से लेकर के बिहार में कई सारे पुल की घटना, गिरने की घटना से लेकर के अयोध्या के अंदर पहली बारिश में छत के टपकने से लेकर के देश की राजधानी दिल्ली जैसी जगह पर अगर इंटरनेशनल एयरपोर्ट पर अगर इस किस्म का हादसा होता है तो कहीं ना कहीं मौका मिलता है केंद्र सरकार को गिरने का, क्योंकि विपक्षी पार्टियां जाहिर तौर पर ऐसे पर अपना दायित्व समझते हुए उसे घेरने की बात तो करती हैं, लेकिन सियासत भी इस पर खूब चरम पर पहुंच रही है। अब इस मुद्दे को लेकर के कांग्रेस पार्टी, पक्षदाता दल पार्लियामेंट के अंदर एक अलग तरीके से
जो माहौल है वो क्रिएट करने की कोशिश करेंगे, क्योंकि पहले से जहां पर नीट का मुद्दा हो, दूसरे ऐसे तमाम सवाल हों जिसको लेकर के संसद में मोदी सरकार से पूछने की तैयारी विपक्ष कर ही रहा था, मगर इसी बीच में हादसा और इस हादसे में एक मौत का होना, इस हादसे में 6 लोगों का घायल होना, शायद अगर वहां पर लोगों को चोटें ना आई होती, गंभीर रूप से घायल ना होते, एक शख्स की मौत ना हुई होती, तो शायद ये मामला इतना बड़ा नहीं बनता। शायद वो एक तरीके से जो कंस्ट्रक्शन था उसके ऊपर ही सिर्फ सवाल उठते, लेकिन अब ये मामला दूसरी तरफ मुड़ता हुआ दिखाई दे रहा है। और बहुत बहुत शुक्रिया आपसे। কথা বলছিলাম দিল্লির প্রতিনিধি জব্বার খানের সঙ্গে। সাত সকালে ভয়াবহ খবর, ভোট প্রচারের জন্য দিল্লি বিমানবন্দরে টার্মিনাল 1-এর তড়িঘড়ি উদ্বোধন, নির্মীয়মান অবস্থায় উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। দিল্লি বিমানবন্দরে মৃত্যুর জন্য নরেন্দ্র মোদী দায়ী, সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সাত সকালে দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে যে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনাতেই এবার শাসক বিরোধী রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে, এবং এ বিষয়ে এবার মোদী সরকারকে সরাসরি আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল সাংসদ সাকেত গোখলে তিনি যেমনটা বলেছেন যে নির্মীয়মান অবস্থায় উদ্বোধন করেন এই টার্মিনালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং দিল্লি বিমানবন্দরে মৃত্যুর জন্য মোদী দায়ী। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিমানবন্দরের যে দুর্ঘটনা তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা সরাসরি আক্রমণ করছে বিজেপি সরকারকে। লোকসভা ভোট ঘোষণার কয়েকদিন আগেই কিন্তু এই নতুন টার্মিনালটি উদ্বোধন করা হয়েছিল, এবং ভোটকে সামনে রেখেই কিন্তু তড়িঘড়ি এই টার্মিনাল 1-এর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জায়গাতে আজকে যে ভেঙে পড়েছে এবং সেখানে একজন মৃত এবং 3 জন আহত হয়েছে, তা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে যেভাবে নির্বাচনকে সামনে রেখে একটি নির্মীয়মান টার্মিনালকে উদ্বোধন করা হয়েছিল, তারপরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে, এবং ক্ষতিপূরণের দাবিও তিনি করেছিলেন, কিন্তু ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে, এবং এর জন্যই যে প্রধানমন্ত্রী দায়ী তাও কিন্তু আজকে এক্স হ্যান্ডেলে লিখেছেন সাকেত গোখলে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটি জায়গাতে যে এইরকম ভাবে একটি টার্মিনালের অংশ ভেঙে পড়া এবং তাতে প্রাণহানির ঘটনা, তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে নির্বাচনকে হাতিয়ার করেই তড়িঘড়ি এই উদ্বোধন করা হয়েছিল। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এ নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন তিনি শুনবো। আমরা সকলেই জানি এই যে দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 1 তার যে এক্সটেন্ডেড অংশটি তড়িঘড়ি করে লোকসভা নির্বাচনের আগে উদ্বোধন করা হয়েছিল শুধুমাত্র নির্বাচনী ফায়দা তোলার জন্য। হয়তো লোকসভা নির্বাচনে দিল্লি 7টা সিট তারা এর বিনিময়ে পেলেন, কিন্তু আজকে যে মানুষগুলোর প্রাণ চলে গেল, একটা ন্যূনতম সেফটি মেজার চেক আপ না করে প্রথম বৃষ্টিতে, মাত্র 6 মাসও অতিবাহিত হয়নি, প্রথম বৃষ্টিতে সেই টার্মিনালের ছাদ ভেঙে পড়ে মানুষ মৃত, গাড়ি ভেঙে গিয়েছে, মানে ভয়ঙ্কর অবস্থা। এখনো শুনতে পাচ্ছি প্রায় 6 জনের বেশি মানুষ সিরিয়াসলি ইনজিওর্ড অবস্থায় হসপিটালে ভর্তি। দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনা, সরব কংগ্রেস। মার্চে 1 নম্বর টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 মাস আগে জব্বলপুরের বিমানবন্দরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, এমনই মন্তব্য করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। সেই বিমানবন্দরের ছাদও ভেঙে পড়েছে, অর্থাৎ জব্বলপুরের বিমানবন্দরের ছাদও ভেঙে পড়েছে। বিজেপির দুর্নীতি মডেলে পর্দাফাশ হচ্ছে। প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী উদ্বোধন কি যে করছেন একের পর এক বিমানবন্দর, এবং এই যে নির্মীয়মান বিমানবন্দরগুলোর উদ্বোধন তিনি করেছিলেন, এই ভেঙে পড়ার দায় কি প্রধানমন্ত্রী নেবেন, এমনও প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনা, সরব কংগ্রেস। মার্চে 1 নম্বর টার্মিনালের উদ্বোধন করেন মোদী। 3 মাস আগে জব্বলপুর বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন, সেই বিমানবন্দরের ছাদও ভেঙে পড়েছে। বিজেপির দুর্নীতি মডেলে পর্দাফাশ হচ্ছে। প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী কি এর দায়িত্ব নেবেন? সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রিয়াঙ্কা গান্ধীর। একদিকে আমরা দেখতে পাচ্ছি ঋষিকেশ যে এই বিমানবন্দরে এই দুর্ঘটনায় একদিকে যেমন সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সেই একইভাবে কিন্তু এবার সরব হতে দেখা যাচ্ছে কংগ্রেস নেতৃত্বকেও। অর্থাৎ বিরোধীরা এই দিল্লি বিমানবন্দরের দুর্ঘটনা বা বিপর্যয় নিয়েও কিন্তু
সরকারকে চেপে ধরছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কি বলছেন শুনবো। প্রচার সর্বস্ব, আত্মসর্বস্ব প্রধানমন্ত্রী, তিনি সবসময় প্রচার করেন। প্রচারের জন্য তাকে যা করতে হয় সেটা করেছেন। তার জন্য কাকে টেন্ডার দিয়েছেন, কাকে দিয়েছেন, তবে কি এটা কি ইলেকটোরাল বন্ডের সঙ্গে যুক্ত যারা টেন্ডার পেয়েছিল, তবে কি সুরক্ষা ব্যবস্থা মাথায় রাখা হয়নি, ইত্যাদি অনেক প্রশ্ন এসে যাচ্ছে। এই যে মানুষগুলো খুন হয়ে গেল, একে খুনই বলবো, মানে অপরিকল্পিতভাবে যদি কিছু করে থাকে তাহলে তারা টেন্ডার পেয়েছিল, কেন করেছিল, নিম্নমানের সামগ্রী দিয়ে করেছিল কিনা, এই বিষয়গুলো তো তদন্ত সাপেক্ষ, তদন্ত করে বার করতে হবে। প্রচার করার সময় যদি আপনি বাহবা নিতে পারেন তাহলে এর দায়ও তো বিজেপি সরকারকে নিতে হবে, প্রধানমন্ত্রীকে নিতে হবে, উত্তর তো দিতে হবে। এত হাই সিকিউরিটির জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটলো কি করে? প্রচার সর্বস্ব। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তার কি প্রতিক্রিয়া শুনুন। থেকে প্রমাণ হয়, রাম মন্দিরের ঘটনা থেকে, অটল পথের ঘটনা থেকে প্রমাণ হয় যে এই দেশের কেন্দ্রীয় সরকার তারা কাজ করার পরিবর্তে বিজ্ঞাপনের দিকে বেশি তাদের ঝোঁক। কি হলে পরে তার ছবি ছাপা হবে, তিনি কোন প্ল্যাটফর্ম উদ্বোধন করতে যাবেন, তার জন্য কোটি কোটি টাকা অপচয় করা হবে। চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকার যা হলে পরে দাঁড়ায়, তার অব্যর্থ পরিণতি আমাদের ভুগতে হবে। বিরোধীরা যখন এই অভিযোগ করছেন তখন কি বলছে কেন্দ্রের শাসক দলের প্রতিনিধিরা? রাহুল সিনহা কি বলছেন শুনবো। প্রাকৃতিক দুর্যোগের উপর কারো হাত নেই। প্রাকৃতিক দুর্যোগ যে কোনো জিনিসের উপরই প্রভাব ফেলতে পারে। অতএব যেটা ঘটেছে সেটা প্রাকৃতিক দুর্যোগ। আর তার মধ্যেও যে বিরোধীরা নোংরা রাজনীতি করবার জন্য প্রস্তুত থাকে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যখন দুর্যোগ হয়, প্রাকৃতিক কোনো বিষয় হয়, তখন সবাই একসাথে সরকারের পাশে দাঁড়ানো দরকার। কিন্তু এই বিরোধী রাজনৈতিক দলের যারা আছে তাদেরকে আমরা মনুষ্যত্বহীন বলেই আমরা জানি, যার জন্য প্রাকৃতিক দুর্যোগকে নিয়েও রাজনীতি করতে এরা পিছপা হন না। আরো বারো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতি পর, সঙ্গে থাকবেন। দিল্লিতে এই যে বিমানবন্দরের একাংশ ভেঙে পড়ার ঘটনায় কিন্তু উড়ান চলাচল ব্যাহত হয়েছে। ফলত কি বলছেন যাত্রীরা শোনাবো আপনাদের। मेरा फ्लाइट है मॉर्निंग का 9 बजे का इंडिगो से। अभी यहाँ पे पता चला कि वो ऊपर का जो है वो कुछ कोलैप्स हुआ है, उसके वजह से मैक्सिमम फ़्लाइट उन्होंने कैंसिल करा है और कुछ फ़्लाइट होल्ड पे करा हुआ है। लेकिन वो बता नहीं पा रहे कि ये सिचुएशन कब तक क्लियर होंगी। अभी रिसेंटली वो बता रहे कि आप टर्मिनल 2 में जाओ, वहाँ से कुछ आपका एडजस्टमेंट करके देंगे नेक्स्ट फ़्लाइट में। जाने वाला था आज यहाँ पे 8:15 की फ़्लाइट थी मेरी, और मतलब क्या यहाँ पे एग्जैक्टली ये हुआ कि रूफ़ कोलैप्स हो गई है और 5-5:15 बजे के आसपास रूफ़ कोलैप्स हो गई है और कुछ लोगों के साथ में कुछ लोगों का एक्सीडेंट भी हो गया। आई थिंक दे आर सेइंग कि एक आधा बंदे की डेथ भी हो गई है, तो विच इज़ प्रीटी सीरियस। और यही सब चल रहा है यहाँ पे, समझ नहीं आ रहा है। एयरपोर्ट अथॉरिटी में कुछ जवाब है नहीं कि ये एयरपोर्ट बंद हो गया, यहाँ पर कुछ नहीं होगा। अब जो भी होगा वो कोई क्लैरिटी ऑफ थॉट नहीं है यहाँ पे कि आगे जाके क्या प्रोसेस है, बट ये है कि यहाँ से कोई फ्लाइट नहीं चलेगी। আরো বারো এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো। এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রশ্ন ফাঁসের আছে উত্তাল সংসদ। নিট নেট নিয়ে আলোচনার দাবি বিরোধীদের। যে কোনো প্রশ্নের উত্তর দিতে তৈরি সরকার, দাবি করেছে এনডিএ। তবে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে লোকসভার অধিবেশন। সোমবার পর্যন্ত স্পিকার মুলতবি ঘোষণা করে দিয়েছে। সোমবার 11টা পর্যন্ত মুলতবি লোকসভার অধিবেশন। ফলত আদৌ কি বিরোধীদের দাবি মানা হলো বা মানা হবে? সোমবারের পরে কি নিট নিয়ে আলোচনা হবে, সেটা কিন্তু প্রশ্ন থেকেই গেল। নিট নেট নিয়ে যে আলোচনার দাবি জানিয়েছিল বিরোধীরা, সেটা নিয়ে অন্তত আজকে তো আলোচনা হলো না। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুরদা, যে বিষয়টা জানতে চাইবো, বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল নিট নেট নিয়ে আলোচনা। সরকার পক্ষও বলছে তারা আলোচনাতে প্রস্তুত রয়েছে সমস্ত উত্তর দিতে, কিন্তু শেষমেশ দেখা গেল যে স্পিকার সোমবার 11টা পর্যন্ত মুলতবি করে দিলেন অধিবেশন।
একেবারে যেটা রাহুল গান্ধী বলেছিলেন যে পেপার ফাঁস সংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী মোদীর অংশগ্রহণ করা উচিত, মূলত এই জায়গায় ছিল সমস্যাটা। খুব স্পষ্টভাবেই ওম বিড়লা জানিয়েছিলেন যে রাষ্ট্রপতির বক্তব্যের মধ্যেই এই পেপার ফাঁস সংক্রান্ত বিষয় খুব স্পষ্টভাবে বলা রয়েছে, ফলে তার বক্তব্যের প্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন প্রক্রিয়ায় যখন লোকসভায় সাংসদরা যদি বিরোধী সাংসদরা কিছু বলতে চায় যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন, এবং সেক্ষেত্রে খুব স্পষ্টভাবেই বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রয়োজন এবং তারা মুলতবি প্রস্তাব দেয়। অন্যদিকে রাজ্যসভাতেও কিন্তু একই রকম ভাবে 267 ধারার অধীনে আলোচনার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছিল জগদীপ ধনখড়কে। রাজ্যসভাতে আমরা দেখেছি ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখিয়েছেন সাংসদরা, বেলা 12টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে রাজ্যসভা। অন্যদিকে লোকসভাতেও একই রকম ভাবে এই রাহুল গান্ধীর পক্ষ থেকে যে দাবিটা করা হয়েছিল যে আমরা ভারতের ছাত্রদের একটা যৌথ বার্তা দিতে চাই, বিরোধীরা সমর্থন করে। এই যৌথ বার্তা দেওয়ার জন্যই লোকসভা এমন একটা মঞ্চ, যে মঞ্চকে তারা ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে বিরোধীদের এই বক্তব্য রাখার ক্ষেত্রে একটা হইচইও শুরু হয় এবং সেই হইচইয়ের প্রেক্ষিতে প্রাথমিকভাবে কিছুক্ষণের জন্য স্থগিত করা হয় এবং তারপর আগামী 1 জুলাই অর্থাৎ সোমবার পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন। সকাল 11টায় লোকসভার অধিবেশন ফের শুরু হবে। অঙ্কুত, জানতে চাইবো যে সোমবারের অর্থাৎ পরে কি আর মানে সোমবার 11টার পরে যদি অধিবেশন শুরু হয় তখন কি আর আলোচনার কোনো অবকাশ থাকবে এই নিয়ে, নাকি আর এই বিষয়টাকে এড়িয়ে যেতে চাইলো সরকার? সরকার প্রাথমিকভাবে বলেছিল যে আমরা রেডি আছি বিরোধীদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে, এবং বিরোধীদের পক্ষ থেকে আজকে সকালেও আমরা দেখেছিলাম ডেরেক ওব্রায়ান টুইট করেছিলেন যে তিনি বলেছিলেন যে সরকার এই মুহূর্তে এই প্রশ্নে কোন থাকা। কিন্তু যে বক্তব্যটা আমরা দেখেছি, আমরা যদি ভালো করে দেখি রাষ্ট্রপতির বক্তব্য, রাষ্ট্রপতির কে তো এই ভাষণটা তো লিখে দেওয়া হয় সরকার পক্ষের তরফ থেকে, ফলে সরকার পক্ষের তরফ থেকে যে ভাষণ লিখে দেওয়া হয়েছিল তাতে কিন্তু খুব স্পষ্টভাবে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো এখনো পর্যন্ত করা হয়েছে সেগুলোই রাখা রয়েছে। ফলে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের যে বিবৃতি দাবি করছে বিরোধী পক্ষ, ধর্মেন্দ্র প্রধান উঠেও সেই কথাটাই বলতেন, কিন্তু বিরোধীদের বক্তব্য হচ্ছে যে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে। ফলে সোমবার হলেও যে এই বিষয়টি নিয়ে একটি তর্ক চলবে তাতে কোনো শঙ্কার জায়গা আছে বলে এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে মনে হয় না, কারণ শাসক দল সবসময় চাইছে এই বক্তব্যের প্রেক্ষিতে যা যা পদক্ষেপ করা হয়েছে, সিবিআই থেকে শুরু করে বিহারে ইকোনমিক অফেন্স ইউনিট, এদের যে তদন্তগুলো এবং কতজন গ্রেপ্তার হয়েছে সেই বিষয়টিকে সামনে রাখা হবে, কিন্তু এখানে কখনোই প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলা হবে না। আর অন্যদিকে বিরোধী পক্ষের বক্তব্য 24 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যে অন্ধকারে চলে গিয়েছে, তারপরেও প্রধানমন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে কেন কোনো বক্তব্য রাখা হচ্ছে না, তিনি মন কি বাতে সব বিষয় নিয়ে কথা বলতে পারেন, এই বিষয়ে কেন তিনি সামনে আসছেন না, সেই বিষয়টি নিয়ে কিন্তু বিরোধীরা চাইছে প্রধানমন্ত্রীর দিকে আক্রমণটা করতে, এবং সেখানে প্রধানমন্ত্রীকে বাঁচাতেই শাসক দলের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে সামনে ঠেলে দেওয়া হচ্ছে, এবং এই মুলতবি প্রস্তাবের যে পদক্ষেপ বিরোধীদের সেটাকেও কিন্তু গুরুত্ব দিতে চাইছে না এনডিএ সরকার। একদমই, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। আর এবার নজর রাখবো যে খবরের দিকে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে বিক্রি হচ্ছে পুরসভার জমি। অভিযোগ বিষয়টি নাকি জানতোই না পুরসভা। ঘটনার জেরে রাজপুর সোনারপুর পুরসভার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় বারুইপুর মহকুমা শাসকের দফতরে। পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বক্তব্য, তাঁর কাছে কোনো অভিযোগ এলে আগে খতিয়ে দেখবে, তারপর আইনানুযায়ী ব্যবস্থা নেবেন তিনি। হুঁশ নেই পুরসভার বিরুদ্ধেই অভিযোগ সামনে আসছে। পুরসভারই জমি বিক্রির অভিযোগ এবার উঠে আসছে এবং পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের যেমনটা বক্তব্য দেওয়া আপনাদের জানালাম, রাজপুর সোনারপুর পুরসভার বিরুদ্ধেই অভিযোগ দায়ের। সুখদেব দেব রয়েছেন আমার সঙ্গে। সুখদেব, এই যে রাজপুর সোনারপুর পুরসভার বিরুদ্ধে জমি বিক্রির অভিযোগ উঠছে, কারাই অভিযোগ করলেন এবং কোথায় এই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, কাদেরকেই বা করা হলো বিক্রি, এই জানতে চাইবো গোটা বিষয়টা। দেখো রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ও 15 নম্বর ওয়ার্ড,
সেখানে একটি স্টেশন আছে, সেই জায়গাটার নাম হচ্ছে ময়লাপোতা। সেই ময়লাপোতা এলাকায় দীর্ঘদিন আগে একটি বোর্ড মারা হয়েছিল। সেই বোর্ডে লেখা হয়েছিল যে এই যে ময়লাপোতা এলাকায় সেখানে কোনো রকম ভাবে বসতি বাড়ি গড়ে তোলা যাবে না, এবং পৌরসভার কিংবা সরকারি জমি যেগুলো আছে সেখানে কোনো রকম করে বসতি তৈরির পাশাপাশি সেখানে কোনো অবৈধ নির্মাণ করা যাবে না। তারপরেও পৌরসভাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে এক শ্রেণীর যারা লোক আছেন তারা জমি মাফিয়া বলে এলাকায় পরিচিত, এমনটাই অভিযোগ করছেন এলাকার সাধারণ মানুষ। তারাই সেই সব জমি দখল করে বিক্রি করে দিচ্ছে, এবং তার পাশাপাশি যেখানে এই বোর্ড মারা হয়েছিল যে এই যে ময়লাপোতা ডাম্পিং স্টেশন রয়েছে সেই স্টেশনের আশেপাশে কোনো বসতি বাড়ি গড়ে ওঠা যাবে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একাধিক বসতি বাড়ি সেখানে গড়ে উঠেছে। এই ঘটনায় রীতিমতো এলাকাবাসীরা যে মহকুমা শাসক বারুইপুর মহকুমা শাসকের কাছে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। সেই লিখিত অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়টা নিয়ে আমরা যখন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তার সাথে যখন কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে কোনো রকম রেয়াত করা হবে না, আইন ব্যবস্থা নেওয়া হবে বলে এমনটাই জানা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। তবে আমি বলে রাখি ঋষিকেশ যে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়েছে রাজ্য। তার পাশাপাশি যেই ময়লাপোতা এলাকায় একাধিক যে বাড়ি গড়ে উঠেছে এই নিয়ে সরব হতে দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ধন্যবাদ সুখদেব। কথা বলছিলাম প্রতিনিধি সুখদেব দে। পৌরসভা আছে বেআইনি কাজে বাধা দেওয়ার জন্যে, পৌরসভা আছে বেআইনি কাজ যাতে না হয় সেটা দেখার জন্য। তো যারা করছে তারা হয়তো কিছু কনস্ট্যান্টের মধ্যে বাস করছে বলে তাদের কেনা জমিতে বা ওই এলাকার পুরনো মানুষ যারা তারা যাতে এই 200 মিটারের মধ্যে যাদের জমি আছে তার দাম পাওয়ার জন্যে ভেতরে ভেতরে বিক্রি করে দিচ্ছে, মানুষ মিউটেশন ছাড়া বাড়ি করে ফেলছে। কাজেই এইটা বেআইনি হচ্ছে, টোটালি বেআইনি হচ্ছে। এটা দেখার দায়িত্ব পৌরসভার। এবার এখন গরিব মানুষ জমি কিনছে, তারা আশা করছে যে আমরা আগামী দিনে সমস্যায় পড়তে পারে, তাদেরকে তো আমি বলেই দিচ্ছি যে দেখো এসব দায়িত্ব আমার নেই। জমি পরিষ্কার আছে, জমির যদি কোনো গন্ডগোল থাকে আমি জমির বুঝে আমার দায়িত্ব, জমিতে কোনো গন্ডগোল নেই। এবারে পৌরসভা যদি কিছু একটা করে, যদি কিছু করে সেটা পৌরসভার সঙ্গে ওরা যায় করবে। আমি তো বলেই বেচছি, আমি তো না বলে বেচছি না কাউকে। আর এবার নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমের সরকারি জমি বিক্রি হচ্ছে 5 থেকে 8 লক্ষ টাকায়। ব্যবস্থা নিতে হবে, কে হুনু দেখা যাচ্ছে। অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের এই পোস্ট। তৃণমূল নেতারা সরকারি জমি বিক্রি করে দিচ্ছে কটাক্ষ বিজেপির, এমনটাই কটাক্ষ করছে বিজেপি। এবং শুধুমাত্রই রাজপুর সোনারপুর নয়, বীরভূমেও দেখা যাচ্ছে, বীরভূমতে সেখানেও কিন্তু এই ছবি, অর্থাৎ সরকারি জমি 5 থেকে 8 লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। তৃণমূল নেতারাই এই জমি বিক্রি করছেন, অভিযোগ বিজেপির। মনা বীরবংশী রয়েছেন। মনা, এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে তারা সরকারি জমি বেচে দিচ্ছেন একেবারে 5 থেকে 8 লক্ষ টাকা দর, কি বলছেন তৃণমূল নেতারা? হ্যাঁ দেখো ঋষিকেশ, একেবারেই তাই। আচমকায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটি রয়েছে 5 সদস্য, তার মধ্যে অন্যতম সুদীপ্ত ঘোষ, তিনি আচমকায় তার ফেসবুকে একটি পোস্ট করলেন। সেখানে লিখছেন, তিনি বলছেন, আমি অবাক হলাম যে সরকারি জায়গা কখনো 5, 6 এমনকি 8 লক্ষ টাকাতেও বিক্রি হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো বিষয়ের গভীরতা কতটা। একজন বিশেষ করে জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য, কেষ্টমণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং এই কোর কমিটি কে গঠন করেছেন? এই কোর কমিটি গঠন করেছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই এই বীরভূম জেলার দায়িত্বে রয়েছেন, তিনি নিজে দেখছেন। সেই জেলাতেই সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। সেই প্রশ্ন জাগে, পুলিশ প্রশাসন কি করছে তাহলে? দেখো ঋষিকেশ, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। যিনি পোস্ট করছেন সুদীপ্ত ঘোষ, তিনি তো জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য, তিনি জেলার শাসক দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে রয়েছেন। তিনি ব্যবস্থা গ্রহণ এতদিন পর্যন্ত করলেন না কেন? বা এই যে হচ্ছিল তার কি নজরে ছিল না? তিনি কেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হননি? তিনি কেন প্রশাসনকে জানাননি যে সেই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন জাগছে। অনেক ধন্যবাদ মনা। কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। কিন্তু যে তৃণমূল নেতা এই পোস্ট করেছেন সেই সুদীপ্ত ঘোষ, তিনি কি বলছেন শুনবো।
যারা ফুটপাতে এই আজকে যারা সরকারি জায়গা ব্যবহার করে আজকে ছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গাগুলো সরকারি জায়গাগুলো বেচা কেনা চলছে। একে তো অবৈধ জায়গায় ব্যবসা করছে, আমরা হকারদের বিরুদ্ধে নয়, আমরা তাদের বিরুদ্ধে যারা সরকারি জায়গা অধিগ্রহণ করে ব্যবসা করছে সেই ব্যবসাদারদের বিরুদ্ধে। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা কি বলবো, একটা দঙ্গল রাজ আরম্ভ হয়ে গেছে, দোকানগুলোকে বিক্রি বাটা আরম্ভ হয়ে গেছে। আপনি বলছেন যে সরকারি জায়গায় লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, এটা কারা করছে? যারা যে দোকানদাররা বসছে তারাই করছে, যারা অবৈধভাবে বসেছে তারাই করছে। আমরাও নিশ্চিতভাবে খুঁজে বার করছি যারা কারা এটার সঙ্গে জড়িত আছে। আর ঠিক এই বিষয়ে বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব তাঁদের কি প্রতিক্রিয়া শুনুন। যিনি এই কথা বলছেন আগে দেখতে হবে তিনি কে। তিনি হচ্ছেন তৃণমূলের যে কোর কমিটি আছে বীরভূম জেলার, তার 5 জন কোর কমিটির মধ্যে তিনি অন্যতম একজন। এবার সেই কোর কমিটি কে গঠন করে দিয়েছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি অবাক হচ্ছেন এগুলোর নাটকীয়ভাবে তিনি যে সমস্ত লিখছেন এবং মানুষের কাছে একটা সিম্প্যাথি বা ভালো মানুষ সাজার যে নাটকটা উনি করছেন, এটা তো পরিষ্কার জলের মতো পরিষ্কার। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে দিয়েছে এবং সেই কোর কমিটির সদস্য তিনি অবাক হচ্ছেন এই জমি নিয়ে এত সরকারি জমি 5 লাখ 6 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এখন আবার একটা বিরতি নেব, ফিরছি আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। বিধানসভা না রাজভবন, শপথ জট অব্যাহত। উপরাষ্ট্রপতির সঙ্গে কথা বিধানসভার স্পিকারের। পুরো বিষয়টি উপরাষ্ট্রপতিকে জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জগদীপ ধনখড়ের হস্তক্ষেপের আর্জি বিষয়টি দেখবেন বলে আশ্বাস উপরাষ্ট্রপতির, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়ক এবং ভগবানগোলার বিধায়ক, তাদের শপথ গ্রহণ এখনো হয়নি। একই সঙ্গে রেজাল্ট বেরিয়েছিল লোকসভা নির্বাচনেরও, মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, সংসদীয় অধিবেশন শুরু হয়ে গেছে, কিন্তু এখনও এই দুই সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ হয়নি। তারা বিধানসভার বাইরে বসে রয়েছেন গত দুদিন ধরে। দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, এখনো তো শপথ হলো না, রাজ্যপাল বা রাজভবন সূত্রে কি জানা যাচ্ছে, তারা কি বলছেন যে বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক, তারা বিধানসভার বাইরে কার্যত তার অপেক্ষায় রয়েছেন? দেখো, শপথ জট নিয়ে যে জটিলতা চলছিল সেই জটিলতা কিন্তু আজও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বিধানসভার স্পিকার পুরো ব্যাপারটি হস্তক্ষেপ করেছেন। তিনি রাষ্ট্রপতির কাছে গতকাল চিঠি লিখেছিলেন। আজকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তিনি কথা বলেন এবং যে শপথ জটিলতা রয়েছে সেই জটিলতা কাটানোর জন্য তাকে উদ্যোগ নিতে বলা হয়েছে এবং তিনি কিন্তু সেই মতোই বিধানসভার স্পিকারের ফোন পেয়ে তিনি কিন্তু তড়িঘড়ি উদ্যোগের নেবেন বলে তিনি জানিয়েছেন। তবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যপাল যেভাবে জেদ ধরেছেন যে তিনি রাজভবনে শপথ বাক্য পাঠ করাবেন এবং কাকে দিয়ে পাঠ করাবেন তিনি নাকি ঠিক করবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় গতকাল পরিষ্কার করে জানিয়েছেন তিনি রাজভবনে যাবেন না এবং যদি রাজ্যপাল নিজে শপথ গ্রহণ করান তাহলে তিনি বিধানসভাতে শপথ নিতে রাজি আছেন এবং প্রয়োজনে তিনি বিধানসভার স্পিকারকেও দায়িত্ব দিন। তারা বিধানসভার স্পিকারের কাছে শপথ নিতে চান, কিন্তু রাজ্যপাল যেভাবে জটকে জিইয়ে রাখছেন এবং শপথ নিয়ে যেভাবে একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছেন তাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই বিধায়কের ভবিষ্যৎ নিয়ে কবে তারা শপথ নিতে পারবেন এবং কবে তারা এলাকার কাজকর্ম করতে পারবেন তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। সেই মতোই কিন্তু গত দুদিন ধরে তারা অবস্থান করেছেন, আজও কিন্তু তারা অবস্থান করবেন এবং একই দাবি তাদের যে অবিলম্বে তাদের শপথ বাক্য পাঠ করানো হোক। ধন্যবাদ দেবজ্যোতি। এবার উপরাষ্ট্রপতির সঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা। জগদীপ ধনখড়ের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত শপথ গ্রহণ, অর্থাৎ বরানগর এবং ভগবানগোলার দুই জয়ী প্রার্থীর শপথ গ্রহণ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।